আজ আমরা দেখব কুলাউড়ার গ্রামীণ জীবন। অফবিট সিলেটের কুলাউড়ার গ্রামীণ জীবন। আমরা দুজন, আমি এবং আমার বন্ধু সুজিত দা, আমরা দুজন মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আজকে কুলাউড়ার গ্রাম দেখব বলে। অবশ্য এই কথাটি বলেছিল দাদা নিজেই আমাকে, যে চলেন আজকে আপনাকে একটু অপরিচিত এলাকাগুলো একটু বেড়ায় নিয়ে আসি। তো আমি গ্রাম দেখতে ভীষণ ভালোবাসি বলে এই জায়গাটি আমার খুব ভালো লাগছিল। দুপাশে দেখুন কি সুন্দর সবুজ, মোটরসাইকেল চালাচ্ছি, গল্প করছি, এভাবেই চলছিলাম দীর্ঘক্ষণ। চলতে চলতে আমরা একটা বাজারের মধ্যে উপস্থিত হলাম। দাদা বললেন এই বাজারটির নাম গাজীপুর বাজার। হ্যাঁ, আমি উপরে দেখলাম যে সাইনবোর্ডে লেখা গাজীপুর বাজার। এই বাজারটি অতিক্রম করে বাম দিকে ঢুকতেই দেখলাম অদ্ভুত বিস্ময়, একটি চমৎকার চা বাগান। লাশ গ্রিন বলতে যা বোঝায়, একেবারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে চা বাগানের সেই ঘন সবুজ একটা রং, একটা লেভেলের পাতা কাটা, যেটা চা বাগান সাধারণত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। কুলাউড়ার এত কাছে যে চা বাগান, এটা জানতাম না আমি। যাই হোক, এই অবস্থাটি দেখে আমরা আবার দাঁড়িয়ে পড়েছিলাম এবং প্রাণ জুড়ানো সবুজের দিকে বেশ কিছুক্ষণ ডানে বামে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর মনের মধ্যে আনন্দের সঞ্চার করছিলাম। চা শ্রমিকরা মাথায় করে কাঠের টুকরা বা খড়ি নিয়ে আসছে, অন্যান্য শ্রমিকরা দূরে কাজ করছে দেখা যাচ্ছে, ক্যামেরায় সব আসে না যদিও। এই যে অন্যান্যরা চা তুলতে যাচ্ছে, কেউ বা চা তুলে দু একজন ফিরছে। খুব ভালো লাগছিল এই দৃশ্যটি দেখতে আমাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইস্পাহানি মির্জাপুর গ্রুপের বা ইস্পাহানি গ্রুপের একটি চা বাগান, যেটি ইস্পাহানি গ্রুপের সব থেকে বড় চা বাগান রূপে পরিচিত। সেটি হলো কুলাউড়ার গাজীপুর টি এস্টেট বা গাজীপুর চা বাগান। ইস্পাহানির বিশাল বড় চা বাগান আমরা দেখতে পাচ্ছি। চা বাগান তো একই রকম হয় যদিও, তবুও কিছুটা এর বৈচিত্র্যতা আছে, কারণ এদিকে টিলা একাংশ সমতল ভূমির মতো, এদিকে বিশাল এলাকা জুড়ে সমতল ভূমির মতো আমরা দেখতে পাচ্ছি। এবং এই চা বাগানের এই পাশটায় আরেকটা টিলা আছে, এখানে একটি বেশ বড় টিলা আছে আমরা দেখতে পাচ্ছি। এই টিলাটা এই রাস্তাটা ভিতর দিয়ে চলে গেছে। আমরা চেষ্টা করছি এই টিলাটার নাম হলো গগন টিলা, এই গগন টিলায় যাওয়ার। যদি গগন টিলায় আমরা যেতে পারি তো উপর থেকে হয়তো বা আরও চারপাশের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবো বলে আশা করছে। তাই? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে গগন টিলা এবং আমরা সেই গগন টিলাতে উঠতে যাচ্ছি, তাই না? বললাম এটা। হ্যালো ভিউয়ার্স, আমরা বর্তমানে অবস্থান করছি কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানে, যেটা ইস্পাহানি মির্জাপুরের পরিচালনাধীন একটি বাগান এতে, এবং তাদের মধ্যে সবচেয়ে বড় বাগান এটি। এবং এখানে আমরা যে জায়গাটাতে এখন অবস্থান সেটা হচ্ছে গগন টিলা নামে পরিচিত। প্রায় 6 থেকে 700 ফুট উপরে সমতল ভূমি থেকে আমরা এখন উপরের দিকে উঠছি। আর সেখান থেকে আসলে কুলাউড়া শহর আশেপাশে অনেক দৃশ্য উপভোগ করা যায়। আমাদের ডান দিকে রয়েছে এই চা বাগান, উপরের দিকে রয়েছে নানা প্রজাতির গাছগাছালি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা খুবই চমৎকার একটা জায়গা, যেখানে বাংলাদেশি সিনেমার অনেক শুটিং হয়েছিল এবং নায়ক নায়িকা আসলে এখানেই তারা অবস্থান করতো এবং অনেক সিনেমার শুটিং হতো। সেটাই হচ্ছে সেই গাজীপুর চা বাগান
কুলাউড়া উপজেলার একটি অন্যতম চা বাগান এবং কুলাউড়া শহরের পাশ ঘেঁষে এখান থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত সেই গাজীপুর চা বাগান। ধন্যবাদ দাদা। আমরা এই গগনটিলা ইস্পাহানি চা বাগান সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। যেহেতু দাদা এখানকার স্থানীয়, সেহেতু উনি এই বিষয়টা সম্পর্কে অনেক ভালো জানেন। আমি একেবারেই নতুন এবং আজকেই প্রথম। সবচেয়ে বড় কথা, উঁচুতে ওঠার অভ্যাস আমাদের কম, তাই উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে। এই যে সিঁড়ি ভেঙে অনেক উপরে আমরা অলরেডি চলে এসেছি। এই যে পিছনের দিকে দেখা যাচ্ছে ওই রাস্তা থেকে শুরু করে এই উঁচুতে উঠতে উঠতে নিচে চা বাগান দেখা যাচ্ছে। আমরা অনেকটা উপরে চলে এসেছি। আমাদের চারিদিকে অনেক বড় বড় গাছ। আমরা হেঁটে হেঁটে আগাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা অন্যান্য দৃশ্য ধারণ করি, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হাঁটা দরকার আছে। আজকে গরম একটা আজেবাজে গেঞ্জি পরে আসলে ভালো হতো। যাই হোক, অদ্ভুত ব্যাপার, কুলাউড়া পুরো জায়গাটি সমতল, অথচ মাত্র 3 কিলোমিটার দূরে, 3-4 কিলোমিটার দূরে আমরা এখানে এসে যখন পৌঁছলাম বাগানের ভিতরে, তখনও সমতল। কিন্তু এর মধ্যে হঠাৎ করে বিশাল উঁচু এই পাহাড়, যে পাহাড়ে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। এবং এই পাহাড়ের উপর থেকে সব দেখা যাচ্ছে। নিচে একটা চমৎকার পুকুরও আছে মনে হচ্ছে, খুব সুন্দর। সামনে একটি বাংলো দেখতে পাচ্ছি। এটি টি এস্টেটের ম্যানেজারের বাংলো। ম্যানেজার না, না? ও, এটা হচ্ছে ডাইরেক্টর বাংলা। ও, মালিকরা এসে থাকে। সরি, এটি এইমাত্র আমি জানতে পারলাম যে এটি মালিকদের বাংলো। আর এইখান থেকে অসাধারণ দার্জিলিংয়ের ভিউ পাচ্ছি আমরা। এটি দেখতে দার্জিলিংয়ে মনে হবে, যে কেউ যদি নাম না বলে এই জায়গাটা আমরা, সরি নেওয়া হয়নি। আমি আর দাদা ক্লান্ত হয়ে উঠতে উঠতে এই চূড়ায় এসে এইখানে একটি বাংলো দেখলাম প্রথমে। এই যে সামনে আমাদের বাংলোটি, এটি ডাইরেক্টরাল বাংলো বলছে দাদা, যে এখানে পরিচালকরা এসে অবস্থান করেন। অনেক সিনেমার শুটিংও এই এলাকাতে হয়। এবং আমরা এতক্ষণ যে সমতল ভূমি দিয়ে আসছিলাম, অদ্ভুত ব্যাপার, অকস্মাৎ এইখানে এসেই সব চেঞ্জ হয়ে গেল। আমাদের সামনে এখন পুরো পাহাড়ি ভিউ, উঁচু নিচু পর্বত এবং সেই পর্বতের গায়ে চা বাগান। অনেক উপরে আছে, আমরা এখন অনেক উপরে অবস্থান করছি। এবং এটি খুব সত্যি কথা, আমরা যদি এই জায়গার নাম না বলে, কুলাউড়া শব্দটি উচ্চারণ না করে আমরা এই জায়গাটি দেখাতাম, তাহলে নিশ্চিত যে কেউ বলতেন যে এটি দার্জিলিং বা কার্শিয়াং এলাকা থেকে দার্জিলিং যাওয়ার পথের কোনো একটি জায়গার ভিউ। অসাধারণ সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটুকু আসবে, তবে চোখ কিন্তু পুরোপুরি এর উঁচু নিচু সব কিছুই বুঝতে পারছে খুব সুন্দরভাবে। এবং নিচের গভীরতাটা একবার চিন্তা করুন, কত গভীর নিচে, অনেক নিচে। এই যে বাঁশের ঝাড়, বাঁশের ভিন্নতর জাতের বাঁশ, যেটা আমাদের এলাকায় আমরা দেখতে পাই না কখনোই। রাইট, একটা বাঁশ কত বড় হয়, সেই বাঁশের 3 গুণ উচ্চতার উপরে আমরা দাঁড়িয়ে আছি, আরও বেশি হবে সম্ভবত। যাই হোক, তো এই যে টিলার উপরে একটি ছোট্ট একটি চালা ঘরের মতো দেখা যাচ্ছে, লাল রঙের, খুব সুন্দর একটি জায়গা। সব মিলিয়ে সত্যি এই যে আমাদের দাদা ছবি তুলতে ব্যস্ত উনি। সামনে আরেকটি টিলা আছে এবং এই টিলার উপরে উঠলে নিশ্চয়ই এটা আরেকটু উঁচুতে, এই পাশটা নিচুতে, যেদিক দিয়ে আমরা উঠে এসছি। যাই হোক, এই মনোরম সুন্দর জায়গাটি একদম কুলাউড়ার সন্নিকটে, কুলাউড়া শহর থেকে মাত্র 3-4 কিলোমিটার ভিতরে। আমরা ঠিক ঘোরার মতো, বিকালে বেড়ানোর মতো করেই বেড়াতে বেড়াতে হঠাৎ করে এখানে এসে একেবারে তাজ্জব হয়ে গেছি এই সুন্দর জায়গাটি দেখে। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সুন্দর জায়গাটি বেছে নেওয়ার জন্য।
উনি যখন আমাকে বলছেন যে গাজীপুরের দিকে যাব, গাজীপুর বাগান, আমি তখনও ঠিক অনুমান করি না যে গাজীপুর বাগান বলতে আসলে কি বাগান বা কেমন বাগান বোঝাচ্ছে। এটা যে টি এস্টেট বা টি বাগান বা চা বাগান, এটা তখন আমি অনুমান করতে পারিনি। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চা বাগানের বাংলোতে যাওয়ার চিরাচরিত রাস্তা, রাস্তায় শুধু দুটো পাহাড় আছে, দুটো চাকা যাওয়ার মতো তাদের গাড়ি চলাচলের, এইটুকুই দরকার হয়, এর থেকে বেশি কিছু আসলেই দরকার হয় না। উপরে বাংলো, আমরা বাংলোতেই যাওয়ার চেষ্টা করছি। দেখুন কত নিচে, কত কত নিচ থেকে উঠে এসেছি পাহাড়ে, আমরা কল্পনাই করতে পারছি না যে আমরা ওই নিচে ছিলাম। এই কিছুক্ষণ আগে আমরা ওই নিচে অবস্থান করছিলাম। উপরে উঠে বেশ শীতল শীতল একটি বাতাস আমাদের গা ছুঁয়ে যাচ্ছে, কপাল ছুঁয়ে যাচ্ছে, ক্লান্তি সমস্ত দূর হয়ে যাচ্ছে, একটু বৃষ্টির ফোঁটাও যেন পড়ছে মাঝে মাঝে। সব মিলিয়েই একটা রোমাঞ্চকর পরিবেশ, কষ্ট, কষ্টের পরে আনন্দ, হ্যাঁ, এবং সব মিলিয়ে একটি শান্তি। আমরা বাংলোর কাছাকাছি চলে এসেছি, বাংলোর একদম পাশেই উঠে এসেছি আমরা। এই হলো সেই বাংলোটি। আর আমাদের যাদের অভিজ্ঞতা আছে আমরা সবাই জানি যে চা বাগানের বাংলোগুলো কত সুন্দর হয়, ছায়াঘেরা, সুন্দর সুনিবিড় এই জায়গা, হ্যাঁ, যেমনি সুন্দর লোকেশন তেমনি এর মনোরম পরিবেশ। মেঘলা আকাশ, পুরো আকাশ জুড়ে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, আমরা বৃষ্টিতে স্নাত হয়েছি একটু আগে। এবং এই সেই উপরের ভিউ যেখান থেকে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এই দৃশ্য কল্পনা করা যায় না। দাদাকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর জায়গাটিতে আমাকে আনার জন্য। আচ্ছা, দূরে আমরা যে পানি দেখছি এটা কি হাকালুকি? ওই যে দূরে আমরা বিশাল এলাকা জুড়ে হাওড়ের পানি দেখতে পাচ্ছি, এটি হাকালুকি হাওড় আসলে। আচ্ছা, নিচের ওই যে নীল রঙের ওই জায়গাটি প্লান্টেশনের নার্সারি। ও, নার্সারি। আচ্ছা, সামনে নীল রঙের আমরা কিছু জায়গা দেখতে পাচ্ছি, আসলে সেটি একটি নার্সারি, চায়ের বীজতলা। ওখানে চায়ের ছোট চারা তৈরি করে সেখান থেকে রোপণ করা হয় মূল বাগানে। আকাশটাও যেমন অসাধারণ সুন্দর। আমার আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না, আমাকে যেতে বলো না। আমি জিজ্ঞেস করলাম ওইটা কি, সাদা সাদা পানি নদীর মতো, তখন দাদা আমাকে বললেন এটা হাকালুকি হাওড়। আমরা যে জায়গাটায় বসে আছি এটি হলো বাংলোর বাইরের একটি গেস্ট বসার জায়গা। এই যে বেতের বড় বড় চেয়ার, বেঞ্চ সবই আছে। দাদা, হ্যাঁ শিওর, বসেন বসেন। আমিও বসে আছি। তারপরে রাজের বাড়ি কোথায়? এখানেই তো নাকি? কোন জায়গায়? বাজারের ওই মোড়টাই। আচ্ছা আচ্ছা, ফাইন। তুমি তুমি এখানে কতক্ষণ ডিউটি করো, কয় ঘন্টা করে?
2টা থেকে রাত 10টা। তারপরে যে আরেকজন আসে আর আরো দুজন আছে আচ্ছা, তোমাদের অরিজিনাল বাড়ি কোথায়? ওনারা এখানে। কিন্তু তোমার ভাষা কিন্তু এখানকার মতো না। আমাদের মনে হয় আদি পুরুষটা কোন এলাকা থেকে আসে? আমরা কি মাদ্রাজ না আগে আসলে ইন্ডিয়া কোন জায়গায় সেটা কি বলতে পারো? এইটা তো বলতে পারি না। কিন্তু ওর ওর যে ল্যাঙ্গুয়েজ তার সঙ্গে কিন্তু কুলাউড়ার মানুষের ল্যাঙ্গুয়েজ যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। যাবে না, এদের যাবে না, তাদের নিজস্ব ভাষা আছে। হ্যাঁ, না কিন্তু ও তো ভালো বাংলা বলছে, আমি সেই জন্যই বলছি। এরা অভ্যস্ত, এরা তো পড়াশোনা করছে, এদের সবাই এখন স্কুলে যাচ্ছে, আমাদের সাথে সবার সকল বাঙালি ছেলে। হ্যাঁ, মানে ওর কথার মধ্যে এই যে সিলেটি যে একটা টান সেটাও নাই, বেশ একদম ভালো ভালো বাংলা। শ্রমিক বা চা শ্রমিকের যারা আছে কোনোভাবে এইটা পাবে। আচ্ছা, শুধু পাবেন যেমন যারা পড়াশোনা করেছে, রাজি বুঝি বললাম রাজি, সে কিন্তু একদম খাঁটি সিলেটি বলবে আপনাদের বলে। না কিন্তু আমি অন্যান্য এলাকায় দেখেছি, বিশেষ করে এই নর্থ বেঙ্গল মানে ইন্ডিয়ার যে পার্ট, সেখানকার যারা চা বাগানের লোকজন আছেন যারা কথা বলেন, তাদের কথাবার্তা কিন্তু ল্যাঙ্গুয়েজটা বোঝা যায় না, না হিন্দি না বাংলা না কিছু, এটা একটা ভিন্ন ধরনের একটা ভাষা। কারণ আমি রাজীবকে, সে তো শিক্ষিত ছেলে, মনে করেন সে মাস্টার্স করা ছেলে, সে সিটি ব্যাংকের কাজ করছে, কিন্তু সেও তার সঠিক ইয়েটা জানে না, তার শিক্ষকটা কোথায় সে বলছে। এরা হ্যাঁ, বিশাল বিশাল উঁচু পাহাড়। ও, এটাই কালা পাহাড়। অদ্ভুত একটা ব্যাপার, আমরা এখানে যে সেগুন গাছটা দেখতে পাচ্ছি, এটার যে পরিধি আর এটার যে বয়স আশ্চর্য লাগছে। এত প্রশস্ত, এত সুন্দর হয়ে এত বড় আকার ধারণ করেছে এই গাছটা, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। উই বাবা, এটা একেবারে উঠে গেছে আকাশে। অনেক অনেক বড় একটা সেগুন গাছ। এত বড় সেগুন গাছ খুব কম দেখা যায়, সাধারণত সেগুন গাছ তার আগেই কেটে ফেলা হয় বা কিছু, এইগুলা কাটা হয়নি যেহেতু প্রথম থেকেই লাগানো। এইগুলা আগর না? ও আচ্ছা আচ্ছা, এই যে আমরা এই যে এইটা না, এটা না, ওই যে ওইটা ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই এই লাইন ধরে যে গাছগুলো আমরা চিকন চিকন গাছগুলো দেখছি, এই গাছগুলো হলো আগর গাছ। এইটা হলো সেই বিখ্যাত আগর গাছ, যে আগর গাছের কাঠ থেকে সুগন্ধি তৈরি হয়, আতর, বিভিন্ন পারফিউম এসেন্স, অনেক কিছু তৈরি হয় এই আগর গাছ থেকে। এটাও আগর গাছ, এটা হ্যাঁ, এই আগর গাছ খুব দামি কাঠ। এটার দাম কেমন দাদা, একটু আনুমানিক বলেন তো? কোনটা? এই আগর কাঠ। এই আগর কাঠের আসলে দাম যদি কিসের উপর নির্ভর করে? তার ভিতরে তারা যারা এটা নিয়ে কাজ করে তাদের কিন্তু একটা ইয়ে থাকে যে এটার ভিতরে কি পরিমাণ আগর আছে, তার উপরে ভিত্তি করে তারা কিন্তু গাছ দেখলেই বুঝতে পারে। যদি একটা গাছে যদি পোকার ছিদ্র থাকে, তখন বুঝতে হবে এই গাছটা মূল্যবান, এই গাছটা তখন এইটার মধ্যে ওই যে আগরের যে ইয়েটা, সুগন্ধির পরিমাণটা তখন বেড়ে যায়। তখন কোনো একটা গাছ এই পরিমাণ গাছও সেটা 10,000 টাকা বিক্রি হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অন্য গাছে পোকা লাগলে সেই কাঠ নষ্ট, আর আগর গাছে পোকা লাগলে সেটা তখন মহামূল্যবান হয়ে যায়। যখন দেখো আগর হচ্ছে ছিদ্র হচ্ছে, পোকা ঢুকছে, তখনই বুঝতে হবে এই গাছটা মূল্যবান, এবং যত বেশি ছিদ্র হবে তত বেশি এটার দাম বাড়বে। আচ্ছা, আমি এরকম কোথায় শুনেছিলাম যে এই আগর গাছে না কোন গাছে যেন পেরেক পুঁতে রাখা হয় ভিতরে, পেরেক পুঁতে রাখা, ওই পোকা যেন ঢুকে না পোকা না ঢুকে। এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। আচ্ছা, যেটা থেকে আমরা ওই যে যেটা নির্যাস বের করার জন্য তখন আগরে ওই যে আগর যখন পেরেক করা পুরো হতো, তখন ওই পেরেকের আশেপাশে কোষগুলা যেগুলো আছে সেগুলা কিন্তু ইয়ের পাশে জমা হতো। সেই জমার অংশটুকু কেটে কেটে তারা একসময় সিদ্ধ করতো, বড় বড় আঠার মতো যে পাহাড়টা, ওই অংশটা, এই পাহাড়টা, এটা কি পাহাড় যেন বললো? ওই দূরে ওই যে কালা পাহাড়। আচ্ছা, এই পাহাড়টার কি বৈশিষ্ট্য? এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড় এখানকার। আচ্ছা, সিলেটের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে কালা পাহাড়। সিলেটের সব থেকে ওটাও সেগুন গাছ, অনেক বড়। আসলে এই গাছগুলো সম্ভবত যখন এই বিল্ডিংটা বানানো হয় এই টিলার উপরে, খুব সম্ভবত তখনই এখানে কিছু বৃক্ষ রোপণ করা হয়েছিল, সেগুলারই অংশ সম্ভবত এই পুরনো গাছগুলো। হ্যাঁ, এখানে এই যে অনেকগুলো আগর গাছ আছে পাশাপাশি, এগুলো আগর গাছ। এই আগর কাঠ দেখার জন্য কত উৎসুক ছিলাম। সিলেটে আসলে প্রচুর আগর গাছ দেখা যায়, এখন আশেপাশে শুধু আগর আর আগর। এই আগর গাছের ব্যবসা আমাদের রিলেটিভ একসময় করেছে দু একজন, তারপরে গল্প শুনি মধ্যপ্রাচ্যে নিয়ে গিয়ে এই কাঠ থেকে কিভাবে সুগন্ধি দ্রব্য তৈরি করা হয়। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি এই ইয়ে থেকে, কি বলে এটাকে, বাংলো। এই বাংলো থেকে আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি, যে পথে এসেছিলাম সেই পথেই ফিরে যাচ্ছি।
সেই পুরনো জায়গাটি আবারও দূর থেকে দেখতে পাচ্ছি। দূরে সম্ভবত বৃষ্টি হচ্ছে, অনেক দূরে। এখানেও ছিটেফোঁটা পড়ছে, তবে ওই মাত্রায় না আর কি। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই পাহাড়ের ঝরনা ধারায় উদাস হয়ে রই গো, উদাস হয়ে রই। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। আমরা আর একটি টিলায় উঠতে যাচ্ছি, যে টিলাটায় এর আগে আমরা উঠি নাই। আমরা নেমে যাচ্ছিলাম, নেমে যাওয়ার পথে সেই টিলাটি, আমার মনে হচ্ছে এই টিলার উচ্চতাও অনেক বেশি। এখানে উঠলেও অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যাবে। আমরা এইটুকু উঠতে হাঁপিয়ে যাচ্ছি, তার মানে টিলাটি কতটা উঁচু এবং খাড়া এটা পরিষ্কার বোঝা যায়। এখানেও চা রোপণ করা হয়েছে, যদিও বাগানটি মনে হচ্ছে একটু নতুন, কিন্তু এখানেও চা আছে। এই গাছটা কি চিনেন দাদা? হ্যাঁ, এটাকে বলা হয় বেলজিয়ান। কি অসাধারণ, কি অসাধারণ। আবার বৃষ্টি আসলো, বৃষ্টিতে ভিজতেই লাগবে মনে হয়। না, নিচে নামো না, না ওইটা দূরে চলে গেল। আবার আমরা এই বাম পাশ দিয়ে নেমে যাব। চমৎকার, চমৎকার কথাটা আর কতবার বলবো বুঝতে পারছি না। চমৎকার আকাশের রংধনু দেখা যাচ্ছে, এক চিলতে রংধনু। ক্যামেরায় আসবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে মেঘের কোনা দিয়ে একটি রংধনু, হ্যাঁ, আঁকিবুকি করছে। শুধু এই 3 পাতা না, 2টি পাতা একটি করে, এইটুকু শুধু নাই। এটা চাবাই খেয়ে ফেলা যায় না? খেতে পারে, সমস্যা নেই। তাই তো বলছে, এটা খেলে তো চায়ের ঘ্রাণ পাওয়া যাবে অন্তত। এরপর আমরা যথারীতি বাগান থেকে নেমে চলে যাই একজন কারখানা কর্মীর বাসায়, যিনি প্রধানতম কর্মকর্তা বা কর্মী যাই বলি না কেন কারখানার, তার বাসায়। সেখানে বসে আমরা অনেক গল্পগুজব করি, চা খাই, আড্ডা দিই এবং সবশেষে তার কাছ থেকে শুনি চা কিভাবে তৈরি হয় সেই বর্ণনা। যে অভিজ্ঞতা ইতিপূর্বে আমার কখনো ছিল না, সেই বর্ণনাটি তার মুখে আমরা শুনতে থাকি। আব্দুল মোমিন চৌধুরী, হেড ফ্যাক্টরি ক্লার্ক, গাজীপুর টি স্টেট ইস্পাহানি কোম্পানি। এই ভদ্রলোকের কাছ থেকে চা বানানোর সমস্ত প্রক্রিয়া শোনার পরে আমরা তার সঙ্গে কারখানা বেড়াতে যাই। এটিও আমার জীবনে বলা যেতে পারে যদিও দ্বিতীয়বার, কিন্তু এত সুন্দরভাবে চা কারখানা এর আগে কখনো পরিদর্শনের সুযোগ আমার জীবনে ঘটেনি। উনি সহ কারখানার ভিতরে আরও যারা ছিলেন তারাও দাদার পরিচিত এবং খুব বন্ধুর মতো হয়ে গেলেন। তারা খুব চমৎকারভাবে স্টেপগুলো আমাদের দেখাচ্ছিলেন এবং আমি মন্ত্রমুগ্ধের মতো এই চা তৈরির ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখছিলাম এবং অনুভব করছিলাম যে চা আমরা প্রতিদিন খাই, প্রতিদিন 2 থেকে 3 কাপ চা না খেলে তৃপ্তি মেটে না। সেই চা কিভাবে বাগান থেকে এসে ফাইনাল প্রোডাক্টে পরিণত হয়। আমি খুব সংক্ষিপ্তভাবে একটু বলি, কারখানায় যেয়ে যা দেখলাম সেটি হলো, এই ভদ্রলোকের কথাতেও সেই একই কথা এবং কারখানায় যেও দেখলাম একই বিষয়। সেটি হলো পাতাগুলো প্রথমে সংগ্রহ করার পরে এটি মেশিনের সাহায্যে ক্রাশিং করে পেস্টের মতো করে ফেলা হয়। তারপরে এটিকে ধীরে ধীরে খুব ছোট ছোট কণার মতো একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়। একটা রোলার মতো, বিরাট বড় একটা রোলার মতো আছে, সেটার ভিতরে ঘুরতে ঘুরতে এটি দানায় পরিণত হয় এবং ধীরে ধীরে এই দানাটিকে ফার্মেন্টেশনের প্রক্রিয়ায়, অর্থাৎ ময়েশ্চারাইজার যুক্ত যে বাতাস, সেটি কুলিং এবং ময়েশ্চারাইজার একসঙ্গে
থেকে করে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এটিকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অবস্থান করতে দেওয়া হয়। এতে ফার্মেন্টেড হয় এবং হওয়ার পরে চায়ের পাতার রংটা সবুজ থেকে ধীরে ধীরে তামাটে বর্ণ ধারণ করে। আমার ইতিপূর্বে ধারণা ছিল সম্ভবত এখানে কোনো কেমিক্যাল মিক্স করা হয়, কিন্তু বাস্তবে দেখলাম না, এবং তারাও বললেন যে কোনো রকম কেমিক্যাল এখানে ইউজ করা হয় না, এটি সম্পূর্ণ ন্যাচারাল প্রক্রিয়া। তারপরে এটি ফার্মেন্টেড হয়ে আবার চলে যায় ড্রায়ারে গিয়ে এটিকে একদম ভীষণভাবে ড্রাই করা হয়, শুকনা ভাজার মতো। তারপরে সেটিকে একটি মেশিনের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে একদম গুঁড়া চা থেকে অর্থাৎ ডাস্ট থেকে এটি সব থেকে বড় যে দানাটি আমরা বাজারে পাই, এইরকম 5-6টি বিভিন্ন লেভেলের চা মেশিনের বিভিন্ন অংশ দিয়ে বের হচ্ছে এবং সেখানে নিচে সেটি ধারণ করা হচ্ছে বা বস্তাবন্দি করা হচ্ছে। এই হলো চায়ের প্রক্রিয়া, এবং সেটি পরে এখান থেকে নিলামে উঠে কোনো একটি বাজারে, এটি চিটাগাংয়ে হয় সাধারণত, এখন নাকি শ্রীমঙ্গলেও হচ্ছে। এই নিলাম হওয়ার পরে চাটা চলে যায় গ্রাহকদের হাতে। এই হলো চা তৈরির প্রক্রিয়া। তো যাই হোক, আমরা এই মমিন ভাইয়ের বাসায় বাগানের তৈরি বলা যেতে পারে একদম সব থেকে বিশুদ্ধ এবং সব থেকে স্বাদের চাটি পান করে, তার সঙ্গে কারখানা বেরিয়ে খুব চমৎকার সময় কাটলো আমাদের। এবং এই কারখানা চত্বরে দেখলাম বিশাল বড় একটা চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন একটি মন্দির, কারণ চা শ্রমিকরা অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী হয়, এবং সেই জন্য এই মন্দিরটিও পরিদর্শন করলাম, এবং রাতের বেলা মন্দিরটি পরিদর্শন করে আমরা বাইরে চলে আসলাম। তবে সব থেকে যেটি বড় ব্যাপার সেটি হলো চা কারখানার ভিতরে ছবি তোলা নিষেধ, তাই আমরা কোনো ছবি তুলি নাই বা ওখানে কোনো ভিডিও ধারণ করি নাই। কোয়ালিটি টাইম পাস করার পরে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম, এবং রাতের দিকে অর্থাৎ সন্ধ্যার পরপর রাত হয়ে গেছে, তখন মোটামুটি 8টার মতো বাজে সম্ভবত আমরা বাসায় ফিরে আসলাম।